দুপুর 2টা। তুর্য তারার জন্য 3 সেট ড্রেস কিনে আনে। যেহেতু আজকের দিনটাই থাকবে তাই তারা এত ড্রেস কেনেনি। 1 সেট তারার পরনে থাকবে ও 2 সেট এখানেই রেখে যাবে, যাতে মাঝে মাঝে হুটহাট করে আসলে আর জামা কাপড় নিয়ে প্রবলেম না হয়। তুর্য ড্রেসগুলো নিয়ে সোজা তার রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আর ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় তারা সোফায় হেলান দিয়ে বসে বসে আনার খাচ্ছে। তার উপর তারার পরনে তার নিজের টি শার্ট আর হাঁটু অবধি একটা হাফ প্যান্ট, যেগুলো নেহার তিথির সাহায্যে সে গোসল করে পড়েছে। তারা দরজা খোলার আওয়াজে দরজার দিকে তাকায়। দরজার সামনে তুর্যকে দেখে সে ঠিক হয়ে বসে। তুর্য দরজা আটকে তারার দিকে এগিয়ে আসে। তারা তার জামা কাপড় পরেছে ভালো কথা, টি শার্টটা লেগেছে তার শরীরে, খুব সুন্দরও লাগছে তাকে। তবে তার শরীরে বড্ড ঢিলে ঢালা হয়েছে। আর প্যান্ট, সেটা তো শর্ট প্যান্ট, তাই সেটা নিয়ে মনে হয় না তার কোনো ঝামেলা হয়েছে। তারা তুর্যকে তার দিকে আসতে দেখে আজাইরেই দাঁত বের করে বেককলের মতো হাসে। তুর্য তারার পাশে এসে বসে ফোড়ন কেটে বলে ওঠে, অমনি আমার টি শার্ট প্যান্ট দখল হয়ে গেছে, তাই না? তুর্যের কথা শুনে তারার সাথে সাথে মুখ ভোঁতা করে কড়া কণ্ঠে উত্তর দেয়, এখন তো একটা দখল করেছি, নতুন বাসায় উঠলে সবগুলো টি শার্ট প্যান্ট দখল করে বসে থাকবো, দেখবেন। তারার কথায় তুর্য হালকা হাসে। সে আর কিছু না বলে তারাকে এক হাতে জড়িয়ে ধরে, বুকের সাথে মিশিয়ে নিয়ে চুলের ভাঁজে চুমু এঁকে বলে ওঠে, ওকে ম্যাডাম, আপনি আমার সব টি শার্ট নিয়ে নিন, ঠিক আছে? আমার সব টি শার্ট আর প্যান্ট আজ থেকে আপনার। খুশি? সত্যি? তুর্যের কথায় তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে। হ্যাঁ, সত্যি। তুর্যের কথায় তারা আর কিছু না বলে খুশিতে তুর্যের বুকের সাথে লেপ্টে থাকে। তুর্য এবার তারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে কণ্ঠে বলে ওঠে, ঘুম থেকে উঠে কি পেটে কিছু পড়েছে, নাকি শুধু বসে বসে আনার খাওয়া হচ্ছে, কোনটা? তুর্যের কথায় তারা তুর্যের টি শার্ট খামচাতে খামচাতে বলে ওঠে, হ্যাঁ, আম্মু এসে খাইয়ে দিয়ে গেছে। ও আচ্ছা, শুন, আজকে আমাদের বিয়ে, জানিস তো? তুর্যের কথায় তারা আগের ন্যায় সোজাসাপটা উত্তর দেয়। হ্যাঁ জানি। তারার কথায় তুর্য অবাক হয়ে বলে ওঠে, কে বললো তোকে? নেহা আপু বলল। তারার কথায় তুর্য আর কোনো কথা না বাড়িয়ে তারার কপালে চুমু এঁকে বলে ওঠে। তো এবার বিয়ে করতে চাস তো আমায়? তুর্যের কথায় তারা এবার তুর্যের বুক থেকে মাথা তুলে তুর্যের পানে তাকিয়ে হেসে বলে ওঠে, শুধু বিয়ে নয় জনাব, সাথে আপনার বাবুর আম্মুও হতে চাই, বুঝলেন? তারার কথায় তুর্য মৃদু শব্দ করে হেসে ঠোঁট কামড়ে ধরে। তুর্য এবার তারার নাকের সাথে নাক হালকা ঘষে ফিসফিস করে বলে ওঠে, আমার বাবুর আম্মু হতে গেলে কিন্তু বেশ সাফার করতে হবে আপনাকে। পারবেন তো এত এত কষ্ট সহ্য করতে? তুর্যের কথায় তারাও কম যায় না। সেও বাঁকা হেসে বলে ওঠে, আস্তে আস্তে অসভ্য, আস্তে আস্তে অসভ্য হয়ে যাচ্ছে, তাই এখন আর মনে হয় না আমার এত কিছু সাফার করতে হবে। বাবা, এত কনফিডেন্স নিজের উপর! তুর্যের কথা শুনে তারা একটু ভাব নিয়ে নিজের টি শার্টের কলার টেনে বলে ওঠে, কনফিডেন্স তো থাকতেই হবে, মুতাহারের আম্মু বলে কথা। বলেই হেসে ওঠে তারা। সাথে তুর্য শব্দ করে হেসে জড়িয়ে নেয় তারাকে তার বুকের সাথে। তুর্য বেশ কিছু সময় হেসে এবার শান্ত হয়। তারার চুলের ভাঁজে চুমু এঁকে ধীর কণ্ঠে বলে ওঠে, ব্যাস, আর কিচ্ছু চাই না, শুধু আমার হয়ে সারা জীবন থেকে যাস, এইটুকুই তোর কাছে চাওয়া আমার। তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, এই থেকে গেলাম, আপনি আমায় মৃত্যু অবধি রেখে দিয়েন। তারার কথায় তুর্য দু হাতে তারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফের আরো একটা চুমু এঁকে বলে ওঠে, এই তোর যে দেহে প্রাণ আছে যতদিন, তার আর হাত ছাড়বে না সে কোনোদিনও। মৃত্যু অবধি সেই হাত সে আঁকড়ে ধরে থাকবে, তাতে তুই চাস বা না চাস। তুই শুধুমাত্র এই মেহেরাজ খান তুর্যের। তারা তুর্যের কথা শুনে তৃপ্তির হাসি এসে তুর্যের বুকে মাথা রেখে ঠোঁট দ্বারা তুর্যের বুকে শব্দ করে একটা চুমু খেয়ে ফের জড়িয়ে ধরে। তা দেখে হালকা হাসে তুর্য। শ্রাবন্তী, শোনো। শ্রাবন্তী জাহানারা মঞ্জিলের বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের পরিবেশগুলো দেখছিল। ভালো লাগছিল না তার কোনো কিছু।
তারাকে খুঁজে পাওয়ার সন্ধানে সে এসেছিল তারার সাথে দেখা করতে। যতই হোক, নিজের জন্য তার বেস্ট ফ্রেন্ডের এ অবস্থায় সে না এসে থাকতে পারবে না। তাই সেও সকলের সাথে এসেছিল, তবে তেমন রুম থেকে বের হয়নি। শুধুমাত্র তারার সাথে দেখা করে আবার তার রুমে চলে যায়। তবে রুমে ভালো না লাগায় সে বাইরে আসে। সকলের থেকে কিছুটা আলাদাভাবে সে নিজেকে রাখতে চায়। আজকাল আর এইসব আনন্দ উল্লাস তার কোনো কিছুই ভালো লাগে না। জীবনের সকল আনন্দ, আড্ডা, রং সব কিছুই যেন হুট করেই তার ফিকে হয়ে গেছে বললেই চলে। জীবনটা এখন তার নতুন দিকে কেমন মন নিয়েছে, যেটার সাথে সে কখনো পরিচয় ছিল না। শ্রাবন্তী বাহিরে আসতেই এমন সময় জয় তাকে পেছন থেকে ডেকে ওঠে। শ্রাবন্তী জয়ের ডাক শুনে পেছন ফিরে তাকায়। জয়কে দেখে সে কিছুটা ইতস্তত বোধ করে। জয় এর মধ্যে তার সামনে এসে হেসে কোনো কিছু না বলে হুট করেই বলে ওঠে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। জয়ের কথায় শ্রাবন্তী ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, কিসের সিদ্ধান্ত? শ্রাবন্তীর কথায় জয় হেসে বলে ওঠে, এই যে আমি তোমাকেই বিয়ে করব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এটাও জানি তুমিও আমায় ভালোবাসো, যা তোমার চোখেই আমি দেখেছি। জয়ের কথায় অবাক হয় শ্রাবন্তী। বিস্মিত কণ্ঠে সে বলে ওঠে, পাগল হয়ে গেছেন আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? শ্রাবন্তীর কথায় জয় হালকা হেসে শান্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, আমি জানি কি বলছি, আর তুমি যেটা শুনেছো সেটাই সত্যি। আমি তোমাকে বিয়ে করতে চাই। জয়ের কথায় শ্রাবন্তী কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, অসম্ভব, এটা কোনো দিন সম্ভব নয়। শ্রাবন্তীর কথায় জয়ের ঠোঁটের কোণে হাসি মিলিয়ে যায়। সে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কেন সম্ভব নয় শ্রাবন্তী? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, তাহলে অসম্ভবটা কোথায়? জয়ের কথায় শ্রাবন্তী নিজেকে সামলে কিছুটা চিল্লিয়ে বলে ওঠে, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? না, আমি আপনাকে ভালোবাসি না। আর রইল পরে বিয়ের কথা। যাকে আমি ভালোই বাসি না তাকে আমি কেন বিয়ে করতে যাব? আপনি প্লিজ এসব নাটক বন্ধ করুন। আমার আর এসব ভালো লাগছে না। দয়া করে আমার সামনে এসব কথা আর কোনো দিন বলবেন না, প্লিজ। রিকোয়েস্ট করছি আপনার কাছে। বলেই শ্রাবন্তী আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে ধূপধাপ পায়ে সেখান থেকে চলে যায়। জয় অবাক চোখে তাকিয়ে আছে শ্রাবন্তীর যাওয়ার পানে। সে বুঝতে পারছে না হঠাৎ শ্রাবন্তী এমন কেন করছে। সে তো ভুল কিছু বলেনি। শ্রাবন্তী যে তাকে পছন্দ করে সেটা সে নিজ চোখে তা দেখেছে। শ্রাবন্তীর চোখ বলে শ্রাবন্তী তার জন্য আলাদা কিছু ফিল করে। তাহলে সে বলছে না কেন সে ভেবে পাচ্ছে না। শ্রাবন্তী যেতে যেতে মনে মনে বলে ওঠে, পারলে আমায় মাফ করবেন। হয়তো এই জন্মে আমাদের মিল হবার নয়। কথাটা বলতেই শ্রাবন্তীর চোখ ভরে ওঠে। সে নিজের হাত দ্বারা চোখের পানিটি মুছে বাড়ির ভিতর চলে যায়। শ্রাবন্তী চলে যেতেই জয় নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে, আমি জানি তুমি আমায় ভালোবাসো, আর সেটা আমি তোমায় দিয়ে বলেই ছাড়বো। গড প্রমিস। সন্ধ্যা 7টা। বসার ঘরে সকলেই বসে আছে হাসি মুখে। তারা, দুর্য, তাজ, তিথি একসাথে একটা সোফাতে বসে আছে। তাদের সামনে আছে কাজী ও উকিল সহ বাড়ির প্রতিটা সদস্য। সকলেই অধীর আগ্রহ নিয়ে বসে আছে বিয়ের জন্য। আজ তারাও তিথিকে একই রকম দেখতে লাল টুকটুকে একটা শাড়ি পরানো হয়েছে। তবে সেটা একদমই বেনারসি নয়, খুব হালকা ডিজাইনের মাঝে কাতান শাড়ি পরানো হয়েছে। আর তাদের কোনো আলাদা করে সাজসজ্জাও করানো হয়নি। অতি সাধারণভাবেই দুজন সেজেছে। দুজনে তেমন সাজ পছন্দ করে না, তাই হালকাভাবেই নেহা তাদের সাজিয়েছে। যেহেতু কোনো অনুষ্ঠান করা হবে না, বিয়েটা পারিবারিকভাবে হবে, তাই এত ছিমছাম। যদিও বড়রা একটু আপসেট বাড়ির ছেলে মেয়েদের এভাবে বিয়ে দিতে হচ্ছে বলে, তবে ওদের কিছুই করার নেই। চাইলেও তো তারা পারবে না। তুর্যের মুখের ওপর কিছু বলার সাহস নেই, তাই চুপচাপ সবটা মেনে নিয়েছে তারা। তাজ, তুর্য আজ সাদা পাঞ্জাবি পরেছে, পুরোটাই সাদা, কোনো ডিজাইন নেই তাতে কোনো রকম। একেবারেই তারা সাদা পাঞ্জাবিতে নিজেদের উপস্থাপন করেছে।
তাজ তো মনে মনে বেজায় খুশি। কোনো রকম ঝামেলা ছাড়া যে তিথির সাথে তার বিয়েটা হয়ে যাবে সে ভাবতেও পারেনি। তাকে আর কষ্ট করে কোনো কিছুর মুখোমুখি হতে হলো না। তুর্য তাকে সোজা বিয়েতে নিয়ে এসে পৌঁছে দিয়েছে। মনে মনে তো সে কোটি কোটি বার তুর্যকে এই অবধি ধন্যবাদ দিয়েছে। তিথিও মনে মনে বেশ খুশি। এত বছর পর ফাইনালি সে তাজকে নিজের স্বামী হিসেবে পাচ্ছে। তার চাওয়া পাওয়া স্বপ্ন সব পূর্ণ হতে চলেছে। আজ তার থেকে আর বেশি খুশির আর কি হতে পারে। সকলের নীরবতার মাঝে শাহিদ খান সকলের উদ্দেশ্যে বলে ওঠে। শাহিদ খানের কথায় কাজী সাহেব হালকা হেসে বলে ওঠে। কাজীর কথা শুনে শাহিদ খান তুর্য তারার দিকে ইশারা করে বলে ওঠে। শাহিদ খানের কথা অনুযায়ী কাজী সাহেব আর কোনো কথা বাড়ায় না। তিনি কাবিননামা লিখতে শুরু করে। এক এক করে বাবা মা সকলের নাম লিখে যা যা প্রয়োজন সবটা লিখে তুর্যের দিকে তাকিয়ে কাজী বলে ওঠে। কাজীর কথা শুনে তুর্য তারার পানে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে। 5 কোটি দিন, আর সাথে আমার কানাডায় তৈরি করা 2 কোটি টাকার বাড়িও আমার নতুন কোম্পানিটাও কাবিননামায় অ্যাড করুন। সঙ্গে সঙ্গে তারা চমকে তাকায়। ছোটরা তো পুরাই অবাক। তারা তুর্যের পানে তাকিয়ে কিছু বলতে নেবে, তার আগে তুর্য তাকে থামিয়ে বলে ওঠে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। তুর্যের কথা শুনে তারা তাও কিছু বলতে নিলে তুর্য তাকে চোখ রাঙিয়ে থামিয়ে দেয়। তা দেখে থেমে যায়। তারা অসহায় চোখে তাকায় কাবিননামার দিকে। এত টাকা, কাবিন আর এইসব বাড়ি কোম্পানি নিয়ে সে কি করবে ভেবে পায় না। এত কিছু তার প্রয়োজনই ছিল না। কাজী আর কথা না বাড়িয়ে তুর্যের বলা অনুযায়ী কাবিননামা লিখতে শুরু করে। এর মাঝে তুর্য ফের কাজীকে থামিয়ে দিয়ে বলে ওঠে। আর হ্যাঁ, কাবিননামায় আমাকেও রাখুন, যাতে কখনো আমাদের মাঝে কোনো ঝামেলা হলে তাজরিন খান তারা আমাকে ছাড়ার কথা চিন্তাও না করতে পারে। তুর্যের কথায় সকলেই প্রায় অবাক। তারা অবাক চোখে তুর্যের পানে তাকায়। তুর্য তারার পানে তাকিয়ে হালকা হাসে। এদিকে কাজী তো পুরাই অবাক। এমন বিয়ে যেন সে জীবনের প্রথম দেখল। এ বিয়ে না করাতে আসলে জানতেই পারত না এমন বিয়েও যে হয়। হামিদ খান ও শারমিন বেগম বুঝতে পারে তাদের ছেলে যে আসলেই পাগল হয়ে গেছে তারার জন্য। এ ছেলে আজকাল কি করে না করে কিছুই তারা বুঝতে পারে না। মাঝে মাঝে তো তারা ভাবে এটা কি আদেও তাদের ছেলে নাকি অন্য কারো। এদিকে তুর্য কাজীর পানে তাকাতেই কাজীকে বসে থাকতে দেখে বলে ওঠে। কি হলো, লিখুন। তুর্যের কথায় কাজী থতমত খেয়ে যায়। আমতা আমতা করতে করতে তিনি তুর্যের কথা অনুযায়ী কাবিননামা লিখে শেষ করে বলে ওঠে। কাজীর কথা শুনে সকলেই মাথা নাড়িয়ে সায় জানায়। কাজী সাহেব সামনে বসেন। সকলের দৃষ্টি তখন তুর্য ও তারার দিকে। ঘরে এক পবিত্র নীরবতা ছড়িয়ে পড়ে। কাজী সাহেব পবিত্র কালেমা পাঠ করে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। কাজী সাহেব তুর্যের দিকে তাকিয়ে বলেন। কাজীর কথায় তুর্য তারার পানে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে। তারা তুর্যের পানে তাকায়। তুর্য তারার পানে তাকিয়ে হালকা হাসে। এর মাঝে কাজী তারার সামনে এসে বলে ওঠে। কাজীর কথায় তারা সহ সকলে কাজীর পানে তাকায়। কাজী তারার পানে তাকিয়ে বলে ওঠে। তারার বুকের ভেতর আজ এক অদ্ভুত উষ্ণ অনুভূতির ঢেউ খেলছে। বুকটা ফেটে ভালোবাসা উপচে পড়ছে। যেন তুর্যের চোখে চোখ রাখলেই সে পুরো পৃথিবীটা তার হাতে পেয়ে যাচ্ছে। আজ আর কোনো ভয় নেই, নেই কোনো অনিশ্চয়তা। যে মানুষটা তাকে তার ভালোবাসায় বেঁধেছে তার আর মন জুড়ে এক ধরনের নরম আলো ছড়িয়ে পড়ছে। যেন কোনো এক রূপকথার গল্পের শেষ পৃষ্ঠা খুলে বসে আছে সে, যেখানে রাজকুমার সত্যি এসে রাজকুমারীকে নিয়ে যায়। তুর্যের মুখের দিকে তাকিয়ে তার হৃদয় দুলে ওঠে। একটা মিষ্টি ভালো লাগার শিহরণ বয়ে যায় সমস্ত শরীর জুড়ে। তার চোখের কোণে জল, কিন্তু সেই জলে কষ্ট নেই, আছে প্রশান্তি, তৃপ্তি আর একরাশ ভালোবাসা। মনে হচ্ছে জীবনের সব অপূর্ণতা এই এক মুহূর্তেই পূর্ণ হয়ে গেছে। আজ সে শুধু তারা নয়, আজ সে তুর্যের তাজরিন।
সকলে চেয়ে আছে তারার পানে, এমনকি তুর্যও চেয়ে আছে শান্ত চোখে তারার পানে। সে বুঝতে পারছে না তারা এত কেন দেরি করছে। এর মাঝে কাজী আরেকবার বলে ওঠে। কাজীর কথায় তারা এবার তুর্যের পানে তাকায়। তুর্য তার পানেই তাকিয়ে আছে। তা দেখে তারা হুট করেই সকলের সামনে তুর্যের হাত ধরে হালকা হাসে। তুর্য তাকায় তার হাতের দিকে, ফের তাকায় তারার পানে। তারা হালকা হেসে এবার মাথা নিচু করে মিহি কণ্ঠে বলে ওঠে। আলহামদুলিল্লাহ, কবুল। মুহূর্তেই সকলের ঠোঁটে হাসি ফোটে। তুর্যের ঠোঁটে ফোটে তৃপ্তির হাসি। কাজী ফের বলে ওঠে। এবার তারা শক্ত করে তুর্যের হাত ধরে। তুর্য তা দেখে তার হাতের পানে তাকিয়ে হালকা হাসে। এবার তার বাম হাত তারার হাতের ওপর রেখে শক্ত করে ধরে। তুর্যের হাতের স্পর্শ পেতে তারা শেষবারের মতো বলে ওঠে। সঙ্গে সঙ্গে তুর্য মনে মনে বলে ওঠে। শুকুর তার আলহামদুলিল্লাহ। সাথে সাথে পুরো বাড়ির লোক আলহামদুলিল্লাহ বলে। তুর্যের চোখ ভিজে আসে, চোখ থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সে বের হতে দিতে চাইছে না। হয়তো খুশির অশ্রুকণা গড়িয়ে পড়তে চাইছে তার চোখ বেয়ে। তারা চোখ তুলে তাকায় তুর্যের পানে। তুর্য তারাকে তাকাতে দেখে শব্দবিহীন হাসে। কাজী এবার তাজ তিথির কাছে যায়। তুর্য তারার মতোই কাবিননামার কাগজ লিখে শেষ করে কাজী তাজকে জিজ্ঞেস করে ওঠে। কাজীর কথা শুনে তাজ তিথির পানে তাকিয়ে হালকা হেসে বলে। ভাইয়ার মতো আমার অত টাকা নেই, আর না আছে নিজের কোম্পানি। তাই আমি যদি আমার স্বার্থ অনুযায়ী দিই, তুমি কি কিছু মনে করবে তিথি? তাজের কথায় সকলেই তাদের পানে তাকায়। তিথি হালকা হেসে তাজের দিকে তাকিয়ে বলে। আমার আপনাকে হলেই চলবে তাজ। কাবিননামায় 1 টাকা দেনমোহর দিলেও আমি খুশি। আমার শুধুমাত্র আপনাকেই চাই। তিথির কথায় তাজের প্রাণ জুড়িয়ে যায়। সকলের মুখে হাসি ফোটে। প্রিয়ন্তী বেগম মনে মনে বেশ খুশি হন। ছেলে তার বেছে বেছে যোগ্য বউ খুঁজে বের করেছে। তাজ তৃপ্তির হাসি হেসে কাজীর দিকে তাকিয়ে বলে ওঠে। 3 কোটি টাকা লিখুন কাজী সাহেব। তাজের কথায় তিথি তাজের পানে তাকায়। তাজ তিথির পানে তাকিয়ে হালকা হাসে। কাজী সাহেব তাজের কথা অনুযায়ী কাবিননামায় 3 কোটি টাকা লেখে তাজ তিথির বিয়ে পড়াতে শুরু করে। প্রথমে তাজ কবুল বললে তারপর তিথি বলে। মুহূর্তেই 4 জন মানুষ পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে পড়ানো শেষ হলে কাজী মোনাজাত ধরে। বিয়ের সকল কার্য শেষ হতেই শাহেদ খান কাজী ও উকিল সাহেবের হাতে মোটা অঙ্কের 2 বান্ডিল টাকা বকশিস দেয়। কাজী আর উকিল দুইজনেই বেশ খুশি হয়ে বিদায় নিয়ে চলে যায়। বিয়ের সকল ঝামেলা শেষ হতেই তুর্য বসা থেকে উঠে সকলের উদ্দেশ্যে বলে ওঠে। বিয়ের কাজ তো শেষ, আমরা তাহলে রওনা দিলাম। তোমরা আস্তে আস্তে আসতে থাকো। তুর্যের কথায় সকলে অবাক হয়। শাহেদ খান বলে ওঠে। না, আমি আজকেই ঢাকা যেতে যাচ্ছি। বাকিদের ইচ্ছে হলে কালকে যেতে পারি, তবে আমি আজকেই ঢাকায় যাব। তুর্যের কথায় হামিদ খান সহ এবার শাহেদ খানও বেশ বিরক্ত হয়। ছেলেটার সব কিছুতেই বেশি বেশি একটু। এত কিসের তারা তারা ভেবে পায় না সে। তুর্য এবার তাজের পানে তাকিয়ে বলে ওঠে। নতুন বিয়ে করেছিস, বসে আছিস কেন? আমার সাথে তুইও যাবি। বাসর টাসর করার প্ল্যান নেই নাকি? তুর্যের কথায় মুহূর্তে কেসে ওঠে তাজ। সাথে শাহেদ খান সহ বড়রা সকলে বেশ অস্বস্তিতে পড়ে যায়। এই ছেলের জ্ঞান বুদ্ধি লজ্জা শরম বলতে কিছুই নেই। এতগুলো মানুষের মাঝে কী সব বলছে। এদিকে তারা তো তুর্যের কথা শুনে পুরাই শেষ, সাথে তিথিও। তুর্য তাজকে কাছতে দেখে কর্কশ কণ্ঠে বলে ওঠে। বসে বসে কি কাশবি নাকি যাবি? দেরি করে রওনা দিলে কিন্তু রাত হয়ে যাবে অনেক। তুর্যের কথা শুনে তাজ আর কথা না বাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। সাথে তিথিও উঠে দাঁড়ায়। তাজকে উঠতে দেখে তুর্য তারার হাত ধরে বলে ওঠে। চল। বলেই তাকে দাঁড় করায়। তুর্য সকলের পানে তাকিয়ে বলে ওঠে। আমরা নতুন বাড়িতে আজ উঠেছি, যেহেতু সেটা তারাকুঞ্জ থেকে কাছে পড়ে। কাল সকালে তারাকুঞ্জ যাব, এখন আসছি। বলেই আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তারার হাত ধরে হাঁটা দেয়। পেছন পেছন তাজ তিথিও যেতে শুরু করে।
শাহিদ খান রাগে হামিদ খানের দিকে তাকিয়ে বলে ওঠে। শাহিদ খানের কথা শুনে হামিদ খান মাথা নিচু করে ফেলে। তিনি আর কি বলবে, তার বলার মতো কিছুই নেই, কারণ তিনি নিজেই মাঝে মাঝে ভাবেন কি খেয়ে এটাকে জন্ম দিয়েছিল। রাত 11টা। তুর্যদের গাড়ি এসে থামে তাদের নতুন বাড়ির সামনে। তারা তুর্যের বুকে মাথা রেখে ঘুমো ঘুমো চোখে অলস ভঙ্গিতে বসে আছে। কিছু সময় আগে সে ঘুম থেকে উঠে গেছে। তাজ ড্রাইভ করছিল, তার পাশেই তিথি। সেও পুরো রাস্তায় তাজের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে। তবে বাড়ি পৌঁছানোর কিছু সময় আগে তার ঘুম ভেঙে যায়। গাড়ি থামতেই তাজ তিথি নেমে যায়। তারাও অলস ভঙ্গিতে তুর্যের কাছ থেকে সরে এসে গাড়ি থেকে নামতে শুরু করে। তারা এখনো বাড়িটি দেখেনি। তারা নামতেই ওপাশ থেকে তুর্য এসে হঠাৎ করেই তারার চোখ ধরে। তাতে তারা অবাক হয়ে তার চোখে তুর্যের হাতের উপর হাত রেখে বলে ওঠে। চোখ ধরলেন কেন তুর্য ভাই? তারার কথায় তুর্য হালকা হেসে বলে ওঠে। একটু পরেই দেখতে পারবি কেন ধরেছি। এখন চল। তুর্য তারাকে আর কিছু বলতে না দিয়ে তারার চোখ ধরে নিয়ে যেতে থাকে। তারা কিছুটা বিরক্ত হয় বটে, ঘুমানোর জন্য বেশ অলস লাগছে তার উপর এখন এসব। তাজ তিথি তুর্যের কাণ্ডে হালকা হেসে তাদের পেছন পেছন যেতে থাকে। কিছুটা পথ আসতেই তুর্য তারার চোখের ওপর থেকে হাত সরিয়ে নেয়। তারা তখনও চোখ বন্ধ করেছিল। তুর্য তারার দু কাঁধে হাত রেখে হালকা হেসে বলে ওঠে। চোখ খোল। তুর্যের কথায় তারা পিটপিট করে চোখ খুলে তাকায়। চোখ খুলে তাকাতেই পুরো সে স্তব্ধ হয়ে যায়। তুর্য পাশ থেকে তারার রিয়াকশন দেখে হালকা হাসে। তারা সামনে এগিয়ে যায়। বাড়ির সদর দরজার ডান পাশটায় দেওয়ালের সাথে সাদা টাইলসের উপরে খোদাই করে লেখা তুর্য তারাকুঞ্জ। তার পাশে অসম্ভব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তারা এবার অবাক চোখে চারপাশটায় তাকায়। পাশ থেকে তাজ তিথিও তারার রিয়াকশন দেখে মুচকি মুচকি হাসছে। যদিও তিথি বাড়ির বিষয় না জানলেও তাজ জানতো, তবে তারার রিয়াকশনটা দেখার মতো। তারা কিছুটা বাহিরের দিকে বেরিয়ে এসে পুরো বাড়ি সহ চারপাশটা দেখতে থাকে অবাক চোখে। সামনে দাঁড়িয়ে আছে দোতলা বিশিষ্ট একটি রাজকীয় অথচ নরম আভায় মোড়ানো ডুপ্লেক্স বাড়ি। বাইরের দেওয়াল জুড়ে হালকা অফ হোয়াইট রং, যার মাঝে মাঝে মৃদু সোনালি রঙের ডিজাইনে নকশা করা, ঠিক যেন কোনো ক্যানভাসে শিল্পীর ছোঁয়া। বাড়ির সামনে দুদিকে মোটা পিলার, যা সন্ধ্যার আলোয় আরও চোখ ধাঁধানো হয়ে উঠেছে। ওপরের বারান্দা জুড়ে রয়েছে কাঠ আর কাঁচের সংমিশ্রণে তৈরি রেলিং, যা বাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। সদর দরজার ঠিক পাশেই রয়েছে একটি মাঝারি আকৃতির নাম ফলক। সাদা টাইলসের উপর খোদাই করে লেখা তুর্য তারাকুঞ্জ। তার চারপাশে ছোট ছোট ঝিনুক ও ফুলের কারুকাজ, যা রাতে হালকা আলোয় ঝলমল করে ওঠে। বাড়ির সামনে রয়েছে এক প্রশস্ত বাগান। ঘাসগুলো যেন একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে সাজানো, সবুজ মখমলের মতো বিছানো। চারিদিকে রকমারি ফুল, গাঁদা, রজনীগন্ধা, গোলাপ আর নাম না জানা কিছু বিদেশি ফুল, যার গন্ধে রাতের হাওয়া মোহময় হয়ে উঠেছে। মাঝখানে ছোট একটি ফোয়ারা, যেটা থেকে টুপটাপ করে পানি পড়ার শব্দ বাড়ির শান্ত পরিবেশে এক সুরেলা ছন্দ এনে দেয়। বাড়ির বাঁ পাশে এক সরু পাথরের পথ চলে গেছে পেছনের দিকে, আর ডান পাশে রয়েছে একটি ছোট টংঘর, যা দেখে মনে হয় রাতের আড্ডা বা ওপরে তাকালে দেখতে পায়। দ্বিতীয় তলার এক কোণায় রয়েছে কাঁচে মোড়ানো ছোট্ট একটি ঘর, সম্ভবত পড়ার ঘর বা ছাদে বসার স্পট। তুর্য এবার তারার কিছুটা কাছে গিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে। তোর মনে আছে বাবুই, ছোটবেলা বাবা মার কিছু একটা নিয়ে ঝগড়া হয়। মা সেদিন খুব কান্না করে। তুই মায়ের কান্না করা দেখে জিজ্ঞেস করেছিলি, কাঁদছো কেন বোম্মা? সেদিন মা তোকে বলে, মেয়েদের বাড়ি বলতে কিচ্ছু হয় না, বাপের বাড়িও পর। আর বিয়ের পর যারা বলে শ্বশুর বাড়ি মেয়েদের আসল বাড়ি, সেটাও ভুল। মেয়েদের কখনো নিজের বাড়ি হয় না। তখন সেটা শোনার পর তুই আমাকে এসে বলেছিলি, তুর্য ভাই, মেয়েদের নিজের বাড়ি বলতে কি কিছুই নেই? তোকে আমি এর কারণ জিজ্ঞেস করলে তুই মায়ের কথা গুলো বলে আমায় বলেছিলি,
তুই বড় হলে যাতে তোকে আমি একটা বাড়ি করে দিই, যেটা শুধুমাত্র তোর বাড়ি থাকবে। সেদিন তোকে আমি কথাও দিয়েছিলাম, তুই বড় হলে তোর একান্ত একটা বাড়ি আমি তোকে করে দেব। আজ দেখ, তোর কথা আমি রেখেছি। আজ তোর জন্য একটা বাড়ি নয়, বিদেশের মাটিতে আমার ছয়টা বাড়ি তোর নামে। তোর জন্য আজ আমার দেশের মাটিতে আরো একটা বাড়ি কিনলাম। বাড়ির নামটা দুজনের হলেও বাড়ির দলিলটা তোর নামেই করা। জানিস, আজ আমি খুব খুশি। আমি আমার বাবুকে দেয়া কথা রাখতে পেরেছি বলে আমি নিরাশ করিনি তোকে। তোকে দেয়া কথা আমি রাখতে পেরেছি, তোর জন্য আমি একান্ত একটা বাড়ি করতে পেরেছি। তুই খুশি হয়েছিস তো? তুর্যের প্রতিটি শব্দ যেন তারার হৃদয়ের গভীরে গেঁথে যেতে থাকে। মনে হয় তার চারপাশের সব শব্দ থেমে গেছে, কেবল তুর্যের কণ্ঠটাই প্রতিধ্বনিত হচ্ছে তার হৃদয়ের অলিতে গলিতে। চোখ দুটো এক পলক তুর্যের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করে কাঁপতে কাঁপতে ভিজে ওঠে পাপড়ি। চোখে জমে থাকা অশ্রু আর আবেগ মিলেমিশে গালে গড়িয়ে পড়ে। তার বুকের ভেতরটা যেন মুহূর্তে ফেটে পড়তে চায়। ভর করে ভালোবাসা আজ তুর্যের কথায় যেন এক মোহময় সান্ত্বনায় গলে যাচ্ছে। হৃদয়ের ভেতর একটা কোমলতা, এক ধরনের শান্তি, যেটা কেবল নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসার মানুষের কাছে অনুভব করা যায়। হঠাৎ তারার চোখে পানি দেখে চমকে ওঠে তুর্য। হুট করে কি হলো বুঝতে পারে না সে। তুর্য তড়িঘড়ি করে তারার কাছে গিয়ে গালে হাত দিয়ে হন্তদন্ত হয়ে বলে ওঠে, কি হয়েছে বাবুই, কাঁদছিস কেন? কিছু হয়েছে? আমি কি কিছু ভুল করলাম? তোর কি বাড়িটা পছন্দ হয়নি, নাকি আমি কিছু ভুল করেছি? তুই আর বলতে পারে না তুর্য। তারা গিয়ে ঝড়ের বেগে তাকে চাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, এত ভালো কেন বাসেন আমায় তুর্য ভাই? আমার সমস্ত কথার কেন এত গুরুত্ব দেন আপনি? আমি আপনার এত ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আপনি আমায় এত ভালোবেসে গেলেন, আর আমি দিনের পর দিন আপনাকে কত বাজে কথা বলেছি। আপনাকে কখনো মনে অবধি করিনি, আর সে আপনি আমায় ভালোবেসে এত কষ্ট সহ্য করেছেন, এত কিছু করেছেন। আমি আপনার ভালোবাসার যোগ্য নই তুর্য ভাই, একদম যোগ্য নই আমি। তারার কথা তুর্য বুঝতে পেরে হালকা হেসে তারাকে এবার দুহাতে জড়িয়ে ধরে চুলের ভাঁজে চুমু খেয়ে বলে ওঠে, কে বলেছে তুই আমার ভালোবাসার যোগ্য না? তুই যদি আমার ভালোবাসার যোগ্য না হতিস, তাহলে এই তুর্য কখনো তোর প্রতি আটকাতো না, তোকে এত ভালোবাসতো না। আর তাছাড়া তুই আমায় ভালোবাসিস বা না বাসিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোকে ভালোবাসি, এটাই যথেষ্ট। আমার একার ভালোবাসা দিয়েই পুরোটা জীবন চলে যাবে, বুঝলি? তারা তুর্যের কথার প্রতি উত্তরে কিছু বলে না, শুধু তুর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে তারা তুর্যের এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তাজ তিথি। তাদের ঠোঁটেও তৃপ্তির হাসি, তাদের চোখে দেখা এই পৃথিবীর সেরা কাপল এরা দুজন। তুর্য এবার তারাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে হাত বাড়িয়ে তারার চোখের পানি মুছিয়ে কড়া গলায় বলে ওঠে, অনেক কাদা হয়েছে, এবার ঘরে চলুন। সারা রাত কি বাইরেই পার করবেন নাকি? ওদিকে আপনার ভাই ভাবির তো নতুন বিয়ে হয়েছে, ওদের একটা প্রাইভেসি আছে তো নাকি? আমরা না হয় পুরনো কাপল, এরা তো নতুন। আমরা বাসার ভেতরে গেলেই তো ওরা একটু সময় কাটাতে পারবে, তাই না? তুর্যের কথায় তিথি লজ্জায় মাথা নামিয়ে ফেলে। তাজ তা দেখে হালকা হাসে। তারা তাজ আর তিথির পানে তাকিয়ে কান্না বন্ধ করে। তারাকে থামতে দেখে তুর্য এবার তারার হাত ধরে বলে ওঠে, এবার চলুন ম্যাডাম। তুর্যের ম্যাডাম ডাকার ধরন দেখে হালকা শব্দ করে হাসে তারা। তুর্য তা দেখে তারার হাত ধরে মৃদু হেসে হাঁটা দেয় বাড়ির ভেতরে। পেছন পেছন তাজ তিথিরাও যেতে শুরু করে। বাড়ির ভেতর প্রবেশ করতেই তেমন বেশি লাইটের আলো পাওয়া যায় না, হালকা আলোয় চারপাশটা। তারা তিথি আর খেয়াল করে না, খেয়াল করার সুযোগটাও পায় না তারা। তুর্য সোজা তার হাত ধরে নিয়ে যেতে থাকে ওপরের দিকে। ওপরে উঠতেই তুর্য পেছন ফিরে তাজের পানে তাকিয়ে ডান পাশের দিকে ইশারা করে বলে ওঠে, ওই রুমটা তোদের। অনেকটা জার্নি করে এসেছিস, এখন গিয়ে রেস্ট নে। আমি খাবার আনিয়ে রেখেছি, তোদের ঘরেই রাখা আছে, খেয়ে নিস দুজনে। তুর্যের কথায় তাজ মাথা নাড়িয়ে সায়জা নিয়ে বলে ওঠে, ঠিক আছে ভাইয়া, আর তোমরাও খেয়ে নিও। তাজের কথা শুনে তুর্য হালকা হেসে শুধুমাত্র মাথা নাড়িয়ে বলে ওঠে, হুম। আর কথা বাড়ায় না কেউ। তাজ তিথির হাত ধরে মৃদু হেসে তাদের রুমের দিকে চলে যায়।
তাজেরা যেতেই তুর্য তারাকে নিয়ে তাদের রুমটায় চলে যায়। রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করতেই তারা চারপাশটায় তাকায়। এক মোহময় প্রশান্তি যেন চারপাশ থেকে ছড়িয়ে পড়ে। হালকা কফি আর চন্দনের মিশ্র সুগন্ধ বাতাসে ভাসছে। তারা মুগ্ধ হয়ে পা বাড়ায় সামনের দিকে। তুর্য এক পলক তারার পানে তাকিয়ে দরজা আটকে দেয়। তারা ব্যস্ত হয়ে পড়ে নিজের রুম দেখতে। ঘরের মেঝেতে মখমলি কার্পেট, যেটা হালকা গোলাপি আর বাদামি রঙের ফুল প্যাটার্নে সাজানো। দেওয়ালে সফট অফ হোয়াইট টেক্সচার, তার মাঝে সোনালি রেখায় আঁকা নকশা। একপাশে ঝুলছে একটা বড় আর্ট ফ্রেম, যেখানে জলের ধারে দাঁড়িয়ে থাকা দুটি অবয়ব, তারা আর তুর্যের। বিছানাটা ঘরের ঠিক মাঝখানে। বাদামি কাঠের মাথালটা অনেকটা রাজকীয় নকশায় তৈরি। তার উপরে সাদা ক্রিমের পাতলা ঝালর দেওয়া এক সেট পর্দা নেমে এসেছে। বিছানার চাদরটা হালকা স্যান্ড বেজ রঙের, তার উপরে সিল্কের গোলাপি ও সোনালি কুশন গুচ্ছ। সবকিছুই যেন একে অপরের পরিপূরক। ঘরের ডান পাশে রয়েছে কাঠ ও কাচের মিশ্রণে তৈরি একটি ওয়ার্ড্রব। সামনে বিশাল আয়না বসানো। পাশে ছোট টেবিলের ওপর একজোড়া পারফিউম আর গয়নার বাক্স। বাম পাশে এক কোণায় বসানো পড়ার টেবিল, সেখানে একটি ছোট টেবিল ল্যাম্পের মৃদু আলো। কয়েকটি বই আর জানালা খোলা আছে। একটি কাভার্ড ও ড্রেসিং টেবিল। তারা অবাক চোখে সবটা দেখছে। হুট করেই তার চোখ যায় ব্যালকনির দিকে। সে অবাক চোখে পা বাড়ায় সেখানে। ঘরের ঠিক সামনের দেওয়াল জুড়ে কাঁচে ঘেরা বিশাল ব্যালকনি। পর্দা সরিয়ে তাকাতেই বাইরে এক টুকরো চাঁদের আলো পড়ে আছে টেরেসে। ব্যালকনিতে দুটি কাঠের চেয়ার ও ছোট্ট রাউন্ড টেবিল। তার পাশে এক সারি গাছের টব, ল্যাভেন্ডার, বেসিল আর ছোট গোলাপ গাছ। তারা শুধু মুগ্ধ হয়ে সবটা দেখছে। তুর্য পা বাড়িয়ে তারার কাছে এগিয়ে যায় তারার দিকে। তারা মুগ্ধ হয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বাড়ির সব থেকে সুন্দর দৃশ্য বুঝি এটা, যেখান থেকে বাহিরের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তুর্য এর মাঝে তারাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকায়। তারা তার পেটে রাখা তুর্যের হাতের উপর হাত রাখে। তুর্য তা দেখে হালকা হেসে বলে ওঠে, মহারানীর কি রুমটা পছন্দ হয়েছে? তুর্যের কথায় তারা মুগ্ধ হয়ে সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, খুব খুব পছন্দ হয়েছে আমার। তারার কথায় তুর্য হালকা হেসে তারার গালে শব্দ করে চুমু এঁকে তারাকে ছেড়ে তারার কাঁধের উপর দু হাত উড়িয়ে ভোট দিয়ে বলে ওঠে। তুর্যের কথায় তারা হালকা হেসে কিছু না বলে শুধু মাথা নাড়ায়। তা দেখে তুর্য তারাকে ছেড়ে বলে ওঠে, যাক, খুশি হলাম। এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে আসুন মহারানী। তুর্যের কথায় আর তারা কোনো কথা না বাড়িয়ে সোজা চলে যায় ওয়াশরুমের দিকে। তারা চলে যেতেই তুর্য তারার যাওয়ার পানে তাকিয়ে হালকা হেসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তিথি ফ্রেশ হয়ে কেবলমাত্র এসেছে। তুর্য আগে থেকেই সব জামা কাপড় মনে হয় আনিয়ে রেখেছিল। কাভার্ড খুলতেই বেশ কিছু ড্রেস পেয়ে যায়। সেখান থেকেই তিথি একটা নর্মাল সাদা সালোয়ার কামিজ পরে নেয়। তাজ বিছানায় বসে বসে ফোন টিপছিল। এমন সময় তিথি আগমন বুঝতে পেরে সামনের দিকে তাকায়। তিথি টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে টাওয়াল রেখে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। তাজ তাকিয়ে থাকে তিথির প্রতিটি ভঙ্গিমার দিকে চুপচাপ, নিঃশব্দে, যেন সময়ের গতি থেমে গেছে এই মুহূর্তে। সাদা সালোয়ারে তিথিকে যেন একদম আলাদা লাগছে, নির্ভার, স্নিগ্ধ, এক টুকরো মেঘের মতো। ভেজা চুলে পানির ফোঁটা এখনো ঝরছে। সেই ভেজা ছোঁয়াটুকু তিথির গালের কাছে আলো ছায়ার খেলা তৈরি করছে। তাজের মনটা হঠাৎ করেই নরম হয়ে যায়। তার সমস্ত অভিমান, ক্লান্তি, দুশ্চিন্তা যেন এক নিমেষে মিলিয়ে যায়। তিথির এই ঘরোয়া রূপ, এই নিস্তব্ধ ভঙ্গি, সব মিলিয়ে তাজের মনে হয় সে যেন এক অনাবিল শান্তির ছবির দিকে তাকিয়ে আছে। কোনো শব্দ নেই, কেবল হৃদয়ের ভিতরে ঘোর লেগে আসে তার নিজের স্ত্রী নামক এই মেয়েটাকে দেখে। কেমন যেন ঘোর লাগিয়ে দিচ্ছে তাকে। তাজ আর বসে থাকতে পারে না। বসা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে যায় তিথির দিকে। তিথি তখনও মন দিয়ে চুল আঁচড়াচ্ছে। দৃষ্টি তার নিজের চুল আঁচড়ানোর দিকে, আয়নার দিকে নয়।
আয়নার দিকে তাকালে হয়তো বুঝতে পারত পেছন থেকে তার স্বামী নামক পুরুষ তার প্রতি কিভাবে দুর্বল হয়ে গেছে। তাজ ধীর পায়ে এগিয়ে এসে তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেতে শুরু করে। তাজের স্পর্শে তিথির শরীর কেঁপে ওঠে এক অনভ্যস্ত শিহরণে। চুল আঁচড়ানো হাতটা হঠাৎ থেমে যায় মাঝপথে। তার নিঃশ্বাস যেন গলার কাছেই আটকে পড়ে। চোখের পাতা ভারী হয়ে আসে আর বুকের ভেতরটা ধুকপুক করে কাঁপতে থাকে এক অজানা আবেগে। তিথির সারা শরীর যেন আচমকা উত্তাপে জেগে ওঠে। গালের কাছে তাজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া তার স্নায়ুতে বিদ্যুৎ খেলে দিয়ে যায়। নিজের হৃদয়ের ধুকপুক আওয়াজটা যেন সে স্পষ্ট শুনতে পায়, আর ঠোঁট একটু কাঁপতে থাকে বলা না বলা অনেক কথার ভারে। তিথির চোখে তখন বিস্ময়ের সঙ্গে মিশে আছে একরাশ লজ্জা, আর সেই লজ্জার মধ্যে জন্ম নেয় এক গভীর মুগ্ধতা। প্রথমবার তাজের এভাবে এতটা কাছে আসার এই মুহূর্তটা তার মনে হয়ে ওঠে রোমান্স আর কোমলতার এক মিশ্র অনুভব, যা না চাওয়ার মাঝেও যেন সে চিরকাল চেয়েছিল। তাজ এবার তিথিকে ঘুরিয়ে নিজের সামনে ফেরায়। তিথির নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হতে থাকে। তাজ এবার তিথির গলায় মুখ ডোবায়, একের পর এক চুমুর বর্ষণ করতে থাকে। তিথি খামচে ধরে নিজের পাজামাখানা। তাজ এবার তিথির গলা থেকে মুখ সরিয়ে নেয়। তিথির ঘাড়ের পেছনে হাত দিয়ে মাতাল করা দৃষ্টিতে তাকায় তিথির পানে। তিথির নিঃশ্বাস তখনও ভারী। তাজ তিথির কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, এভাবে যে তোমায় পেয়ে যাব বুঝতে পারিনি। এটার জন্য প্রস্তুতও আমি ছিলাম না। তবে আজ যখন নিজের করে পেয়েছে তখন আর দূরত্ব বাড়াতে চাই না, নিজের করে নিতে চাই আজ। তবে আজ আমার প্রয়োজন তিথি। আই এম সরি প্রথম রাতে এতটা দুর্বল হয়ে পড়ার জন্য। তবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আই এম রিয়েলি সরি। আমি আজ রাতে সহ্য করে নিও প্লিজ। বলেই তাজ আর এক মুহূর্ত দেরি না করে তিথির বুক থেকে ওড়নাটা সরিয়ে নিচে ফেলে দেয়। তা দেখে তিথি কিছুটা কেঁপে ওঠে। মনে মনে বেশ ভয় আর ভালো লাগাও কাজ করছে। তাজ তাকে হুট করে পাঁজা কোলে তুলে নেয়। তিথি গলা আঁকড়ে ধরে তাজের। তিথির ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। তাজ তিথিকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের পরনের পাঞ্জাবিটা খুলে নিচে ফেলে, দিয়ে তিথির ওপর ঝুঁকে যায়, আর দুজনে হারিয়ে যায় এক ভালোবাসার গভীর গহ্বরে। তুর্য রুমেই নিজের পাঞ্জাবিটা চেঞ্জ করে, একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে তারার জন্য অপেক্ষা করতে থাকে। এর মাঝে তারা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। পরনের শাড়িটা আর খোলেনি, সেটা পরেই আছে। সে টাওয়াল দিয়ে মুখ মুছে সেটা বিছানায় রেখে চলে যায় ব্যালকনিতে। সেখানে যেতেই তুর্য তারাকে আসতে দেখে এক হাত বাড়িয়ে দেয় তার দিকে। তারা সেটা বুঝতে পেরে হালকা হেসে এগিয়ে যায় তুর্যের কাছে। তুর্য তারার হাত ধরে তারাকে তার কোলে বসায়। তারাকে বসিয়ে তারার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে ওঠে, ঘুমাবি না? তুর্যের কথায় তারা শান্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, ঘুমাবো একটু পর। এখন একটু মধ্যরাতের এই সুন্দর পরিবেশটা আপনার সাথে উপভোগ করি না, না হয়? তারার কথায় তুর্য হালকা হেসে তারাকে আরো সুন্দর করে তার কোলে বসিয়ে পেছন থেকে তার পেটে হাত গলিয়ে হাত দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে। তারার কাঁধে থুতনি ঠেকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, একটা কথা বলবো? তুর্যের কথায় তারা মিহি কণ্ঠে বলে ওঠে। কবুল। তারার উত্তর পেয়ে তুর্য তারার উন্মুক্ত ঘাড়ে শব্দ করে চুমু খেয়ে বলে ওঠে, তোর মাঝে কি এমন আছে বলতো যে অন্য নারীর মাঝে নেই? জানি না। তুর্য তারার কথায় উল্টো উত্তর দেয়। জানিস না কেন শুনি? তুর্যের কথায় তারা ঘাড় ঘুরিয়ে এক পলক তুর্যের পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলে ওঠে, আমি কি করে জানবো আমার মাঝে কি আছে যে আপনি আমাকে যার জন্য ভালোবেসেছেন অন্য নারীকে ভালোবাসতে পারেননি? তারার কথায় তুর্য হুট করেই তারার কাঁধে কামড় মারে। ব্যথায় তারা আর্তনাদ করে বলে ওঠে। ও মা গো! তুর্য তারার কাঁধে দাঁত বসিয়ে তারপর তারাকে ছাড়ে। তারা তো ব্যথায় পুরো শেষ। সে তুর্যের দিকে ফিরে রাগ দেখিয়ে বলে ওঠে, কামড় মারলেন কেন? তুর্য তারার কথায় সোজাসাপটা উত্তর দেয়। তুই জানবি না কেন তোর মাঝে কি আছে? তুর্যের এহেন উত্তর পেয়ে তারা রাগ দেখিয়ে বলে ওঠে, তাই বলে আপনি এভাবে কামড় মারবেন? কত ব্যথা করছে জানেন? তারার কথা শুনে তুর্য গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে, বেশ হয়েছে, ব্যথা করছে, তাতে আমার কি? তুর্যের কথায় তারার রাগ হয় প্রচুর।
সে আর কিছু না বলে রাগে সামনের দিকে ফিরে মুখ ফুলিয়ে বসে থাকে। বড্ড বেশি রাগ হচ্ছে তার এখন। তুর্য তারার পানে তাকায়। মৃদু আলোতে তারার কাঁধের দিকে তার চোখ যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে লালচে দাগ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এবার তার খারাপ লাগে। কামড়টা হয়তো একটু বেশি জোরে হয়ে গেছে। তুর্য এবার তারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলে ওঠে, বেশি ব্যথা লেগেছে? তুর্যের কথায় তারা মুখ ভেঙচি কেটে অন্য পাশে তাকায়। তুর্য বেশ ভালোই বুঝতে পারে তার বউটা যে রাগ করেছে, তাই সে কামড়ের জায়গায় ছোট ছোট চুমো দিতে দিতে বলে ওঠে, সরি সোনা, এ আদর করে দিচ্ছি, আর ব্যথা করবে না। তুর্যের কথা শুনে তারা মুখ ভোতা করে তুর্যকে ভেঙিয়ে বলে ওঠে, আসছে নিজে ব্যথা দিয়ে নিজে আবার আদর করতে আসে, যত সব। তারার কথা শুনে তুর্য থেমে তারার পানে তাকিয়ে কড়া কণ্ঠে বলে ওঠে, আমি আঘাত করব আর আমি আবার আদর করব, বুঝেছিস? তুর্যের কথায় তারা আর কিছু না বলে মুখ ভোতা করে বসে থাকে। তুর্য এবার হুট করেই তারার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে, বাবুই, কিছু ফিল করতে পারছিস? তুর্যের কথায় তারা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, কি ফিল করব? তারার কথায় তুর্য ফের বলে ওঠে, কিছু ফিল করতে পারছিস না? তুর্যের কথায় তারা সোজা সাপটা উত্তর দেয়। কই না তো। তারার কথায় তুর্য এবার তারাকে টেনে ভালো করে নিজের কাছে জড়িয়ে নিয়ে বলে ওঠে। এবার তুর্যের কথায় তারা কপালে 3 ভাঁজ ফেলে বোঝার চেষ্টা করে কি ফিল করার কথা আছে। তুর্য তাকে তার ভাবনার মাঝে হুট করেই সে কিছু একটা অনুভব করে চমকে তাকায় তুর্যের পানে। তুর্য তা দেখে বাঁকা হাসে। তারা তা দেখে আমতা আমতা করে বলে ওঠে। তার মানে তারার কথা শুনে তুর্য ধীর কণ্ঠে বলে ওঠে। বুঝতে পেরেছিস যখন, তাহলে বিছানায় চল। তুর্যের কথায় তারা মুখ খুলে কিছু বলতে নেবে, তার আগেই তুর্য তারাকে কোলে নিয়ে দাঁড়িয়ে বলে ওঠে। এত ঢিলা কেন তুই? সব কিছুতে তো তোর ঢিলামি। বলেই তারাকে কোলে নিয়ে রুমের ভেতরে গিয়ে তারাকে বিছানায় শুয়ে দেয়। একটানে নিজের শরীর থেকে টি শার্ট খুলে বিছানার একপাশে রাখে। তারাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার শরীর থেকে আঁচল ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে তারার ওপর। বেলা 11টা। তারা ঘুম থেকে উঠেছে সবে মাত্র। তবে ঘুম থেকে উঠে তুর্যকে তার পাশে না দেখতে পেয়ে অবাক হয়। চারপাশ দেখতে থাকে। ঘরে না দেখে সে বিছানা ছেড়ে পা টিপে টিপে খুব সাবধানে ব্যালকনির দিকে যায়। তবে সেখানেও দেখতে পায় না। তাই তারা ব্যালকনি থেকে সোজা রুমের দরজা খুলে নিচে যাবার জন্য পা বাড়ায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে চারপাশটায় তাকায়। না, কোথাও দেখতে পাচ্ছে না তুর্যকে, আর না তাজ কিংবা তিথিকে দেখতে পাচ্ছে। মনে হয় তারা এখনো ওঠেনি, কিন্তু তুর্য গেলটা কোথায় সেটা ভেবে পাচ্ছে না তারা। এবার কিছুটা চিন্তা হতে থাকলো তার। নিচে নেমে ডান দিকের কোণার দিকে চোখ যেতেই দেখা মেলে তুর্যের। তুর্য চুলায় সম্ভবত কিছু হয়তো করছে, তবে সেটা দেখা যাচ্ছে না। পরনে তার কালো রঙের ট্রাউজার ও কফি কালারের একটা টি শার্ট। বেশ মন দিয়ে রান্না করছে সে। তুর্যকে দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে হালকা হেসে পা বাড়ায় রান্নাঘরের দিকে। তুর্য তারাকে এখনো খেয়াল করেনি, সে তো রান্না করতে ব্যস্ত। এর মাঝে তারা তার পেছনে এসে পেছন থেকে 2 হাত শক্ত করে জড়িয়ে ধরে। থেমে যায় তুর্যের হাত। তুর্য তার পেটের দিকে তাকায়, যেখানে এখন তারার হাত। তুর্য ঘাড় ঘুরিয়ে পেছন দিকে ফিরে ধীর কণ্ঠে বলে ওঠে। কিছু হয়েছে বাবুই? তুর্যের কথায় তারা তুর্যের পিঠে মাথা এলিয়ে দিয়ে মাথা নাড়িয়ে অলস ভঙ্গিতে বলে ওঠে। না। তাহলে এভাবে জড়িয়ে ধরলি যে? এমনি ভালো লাগছিল না, আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল তাই ধরেছি। তারার কথা এবার তুর্য বুঝতে পেরে হালকা হেসে আর কিছু বলে না। সে এবার রান্নায় মন দেয়। তারা এবার তুর্যের পিঠ থেকে মাথা উঠিয়ে থুতনি ঠেকিয়ে বলে ওঠে। আপনি কান্নাও করতে পারেন? তারার কথায় তুর্য হালকা হেসে বলে। পারি। আজ তো সার্ভেন্ট আসেনি, কাল থেকে আসবে, তাই আজকের রান্নাটা আমিই করে ফেলেছি। তুর্যের কথায় তারা আর কিছু বলে না, চুপচাপ তুর্যকে ধরে দাঁড়িয়ে থাকে। আর তুর্য আর কোনো কথা না বলে রান্না করতে থাকে। এর মাঝে সিঁড়ি বেয়ে নেমে আসে তাজ আর তিথি। নিচে রান্নাঘরের দিকে তাকাতেই তুর্য তারাকে এই অবস্থায় দেখতে পায়। তিথি আর তাজ এসব দেখে ঠোঁট টিপে হাসে। তুর্যদের কিছুটা সামনে গিয়ে তাজ গলা খাকিয়ে বলে ওঠে। এখানে কিন্তু আমরাও আছি,
আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং ভাবি সাহেবা। হুট করে নিজের ভাইয়ের গলার আওয়াজ শুনে তারা পাশ ফিরে তাকাতে তাজ আর তিথিকে দেখে সঙ্গে সঙ্গে তুর্যকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। বড় ভাইয়ের সামনে এ অবস্থায় পড়বে ভাবতে পারেনি সে। বেশ ইতস্তত হচ্ছে তার। আর এদিকে তুর্যের কোনো ভাবান্তর দেখা গেল না। সে নর্মালভাবে এক পলক তাজের পানে তাকিয়ে ফের রান্নায় মন দিয়ে বলে ওঠে, তোরা এখানে আছিস তো কি হয়েছে শুনি? তুর্যের কথায় তাজ কিছুটা ড্রামা করে বলে ওঠে, আমরা তো ছোট ছোট বাচ্চাই বাসায় থাকি, আর তোমরা যদি এসব করে বেড়াও তাহলে তো আমরা এসবে শিখবো নাকি? ছোটরা তো বড়দের কাছ থেকে এসব শেখে। তাজের কথায় তুর্য পাশ ফিরে তাকায়। তাজকে এবার একবার পরখ করে গিজ গিজ করে বলে ওঠে, কোন অ্যাঙ্গেল থেকে নিজেকে ছোট বাচ্চা ভাবছিস শুনি? কদিন পর ছেলে মেয়ে জন্ম দিবি আর এখনো নিজেকে বাচ্চা মনে করছিস? ছি। তুর্যের কথায় থতমত খেয়ে যায় তাজ। এদিকে তুর্যের কথায় তিথি ও তারা বেশ লজ্জা পাচ্ছে। তারা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তড়িঘড়ি করে সেখান থেকে কেটে পড়ে। তারাকে যেতে দেখে তিথিও তার পিছু পিছু এখান থেকে পালানোর জন্য তার সাথে চলে যায়। তাজ তুর্য এক পলক তাদের বউদের পানে তাকায়। তুর্য এবার তাজের দিকে মৃদু রাগ দেখিয়ে বলে ওঠে, শালা তোর খেয়ে কাজে নেই তাই না? কি দরকার ছিল আমার বউটাকে লজ্জায় ফেলার? তুর্যের কথায় তাজ উল্টে তাকে বলে ওঠে, তুমি তো আমার বউকে লজ্জায় ফেলেছ। তাজের কথায় তুর্য রাগে কটমট করে বলে ওঠে। শুরুটা কে করেছিল শুনি? তুর্যের কথায় এখন তাজ আমতা আমতা করতে থাকে। শুরুটা তো সে নিজেই করেছিল, এখন তুর্যকে সেটা কি করে বলবে শুনি। তুর্য তাজকে আমতা আমতা করতে দেখে রাগে কটমট করতে করতে আর কথা না বেরিয়ে রান্নায় মন দেয়। তাজ আর কোনো কথা বাড়ায় না। সে চুপচাপ গিয়ে বসে পড়ে ড্রয়িং রুমে থাকা সিঙ্গেল সোফাটিতে। আর তুর্য রান্না করতে থাকে। তখনই বাড়িতে হুড়মুড়িয়ে সদর দরজা দিয়ে প্রবেশ করে তাহসানরা ও ফারদিনরা। তাজ তুর্য দুইজনেই তাকায় দরজার পানে, আর তাকাতেই দেখতে পায় সকলকে। তুর্য সকলকে দেখে কিছুটা বিরক্ত হয়, ফিসফিস করে বলে ওঠে, এসে গেছে ঝামেলার দলগুলো। বলেই তুর্য বিরক্ত হয়ে খুন্তি নাড়তে থাকে। এদিকে তাজ বর্ষা থেকে উঠে খুশি হয়ে সামনে এগিয়ে গিয়ে বলে ওঠে, আরে তোমরা রাজশাহী থেকে কখন এলে? তাজের কথায় লাবণ্য সোফায় বসতে বসতে বলে ওঠে, আমরা কাল তোমরা রওনা দেওয়ার কিছু সময় পর রওনা দিই। কালকেই চলে এসেছি, আর সকালে ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি। ভালোই করেছিস। তাজের কথায় পাশ থেকে তাহসান বাড়ির চারপাশটা তাকাতে তাকাতে বলে ওঠে। তাহসানের কথায় তাজ হালকা হাসে। এর মাঝে তুর্য রান্না শেষ করে রান্নাঘর থেকে আস্তে আস্তে বলে ওঠে, বাবা মারা আসেনি তোদের সাথে? তাহসানের কথায় তুর্য আর কথা বাড়ায় না। সকলের মাঝে এসে বসে পড়ে। বাকিরাও সোফায় বসে পড়ে। তবে জয় অন্যমনস্ক হয়ে বসে আছে। তার কারণ শ্রাবন্তী সকাল হতেই বাসায় চলে গেছে। তার এসব আর ভালো লাগছে না, এক প্রকার বিরক্ত হয়ে গেছে। শ্রাবন্তীর এই ইগনোরে কি করবে সেটাও বুঝতে পারছে না সে। তুর্যর সামনে থেকে জয়ের ব্যাপারটা খেয়াল করে। আজকাল সে এটা মাঝে মাঝে খেয়াল করছে, কিন্তু বুঝতে পারছে না জয় এমন উদাস উদাস কেন আজকাল। মনে হয় যেন কিছু একটা নিয়ে বেশ চিন্তিত আছে। জিজ্ঞেস করবে করবে বলেও করা হয়নি। এত এত ঝামেলার মাঝে আর করা হয়ে ওঠেনি। ও, আমরা বিশেষ করে যেই কারণে এসেছি। আহিলের কথায় তুর্য সহ বাকিরা আহিলের দিকে তাকায়। তুর্য ভ্রু কুচকে তাকিয়ে বলে ওঠে, কি কারণ? তুর্যের কথায় আহিল শান্ত কণ্ঠে বলে ওঠে, অনেক দিন তো হলো, এখন তো আমাদের যাওয়া উচিত। বিয়ের সব ব্যাপার তো মিটে গেছে, আর ওইদিকে অফিসের সব দায়িত্ব তো ফাহিমের কাঁধে পড়ে আছে। ছেলেটার উপর একটু বেশি চাপ পড়ে যাচ্ছে। আহিলের কথা বুঝতে পেরে তুর্য ধীর কণ্ঠে বলে ওঠে, তা কবে যাবি ঠিক করলি? তুর্যের কথায় এবার আহিলের আগে তাহসান পাশ থেকে বলে ওঠে। তাহসানের কথায় তুর্য আর কিছু না বলে শুধু বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তুর্যের কথায় তাহসান মৃদু মাথা নাড়ায়। এদিকে জয় অসহায় চোখে সকলের পানে তাকিয়ে আছে। হাতে তার মাত্র 3 দিন, কি করবে সে বুঝে উঠতে পারছে না। জয় মনে মনে অস্থির হয়ে বলে ওঠে, কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। হাতে মাত্র 3 দিন। আমাকে আজকে রাতের মধ্যেই কিছু একটা করতে হবে।
যে করেই হোক শ্রাবন্তীর মুখ থেকে আমার বলাতেই হবে যে ও আমাকে ভালোবাসে। বলেই জয় থামে। এদিকে সকলের মাঝখানে নেহা তুর্যকে বলে ওঠে। তারা তিথি কই? নেহার কথায় তুর্য নেহার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। গিয়ে দেখ, রুমে হয়তো একসাথে আছে ওরা। তুর্যের কথায় নেহার কথা না বাড়িয়ে সব মেয়েদের উদ্দেশ্যে বলে ওঠে। চলো আমরা তারা তিথির কাছে যাই, ওরা বরং বসে বসে গল্প করুক। নেহার কথায় সকলে সায় জানিয়ে নেহার সাথে উঠে চলে যায় তারা তিথির কাছে। মেয়েরা চলে যেতেই ছেলেরা টুকটাক কথা বলতে শুরু করে। সন্ধ্যা 6টা। তুর্য তারাকুঞ্জে এখন পুরো গমগম করছে। তারাকুঞ্জে সকলেই এসেছে, বড়রাও চলে এসেছে 3টার দিকে। আর এসেই ছেলে মেয়েদের জন্য রান্নাঘরের কাজে লেগে পড়েছে। যদিও বাসায় তেমন কিছুই ছিল না, তবে সকলে আসতেই তাজ তুর্য গিয়ে বাজার করে নিয়ে এসেছে। আর সেগুলো আনতেই চার কর্তি কাজে লেগে পড়েছে। ড্রয়িং রুম এখন ছোটদের হাসির আওয়াজ বইছে। আর সকলের মাঝে জয়নি। সে কিছু সময় আগে কোথায় জানি বেরিয়ে পড়েছে। আর বাকিরা যে যার মতো কথা বলছে। আর মাঝে মাঝে কথার মাঝখানে হুহা করে হেসে উঠছে। হ্যালো, কে বলছেন? ফোনের উপাস থেকে শ্রাবন্তীর গলার আওয়াজ পেতেই জয় ধীর কণ্ঠে বলে ওঠে। আমি জয়। জয়ের কণ্ঠ শুনে ধূপ করে ওঠে শ্রাবন্তীর বুক। সে নিজের ফোনটা সামনে আনে, ভেবে পায় না জয় তার নাম্বার কোথায় পেল। সে ফের ফোনটা কানের কাছে নিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? শ্রাবন্তীর কথায় জয় হালকা হেসে বলে ওঠে। পেয়েছি কোথাও। জয়ের এমন গাছড়া কথা শুনে কিছুটা রাগ হয় শ্রাবন্তীর। সে এবার থমথমে মেজাজে বলে ওঠে। কেন ফোন দিয়েছেন? আমি একটু তোমার সাথে দেখা করতে চাই শ্রাবন্তী। জয়ের কথায় শ্রাবন্তীর মুখের ওপর না বলে ওঠে। না, আমি দেখা করতে পারবো না, সরি। বলেই যে ফোন রাখতে যাবে অমনি জয় ব্যস্ত কণ্ঠে বলে ওঠে। প্লিজ শ্রাবন্তী, ফোন রেখো না, একটা বার আমার কথাটা শোনো প্লিজ, 1 মিনিট প্লিজ। থেমে যায় শ্রাবন্তী। জয়ের অনুরোধে সে এবার ধীর কণ্ঠে বলে ওঠে। বলুন। শ্রাবন্তীর কথায় জয় বিশ্বজয়ের হাসি এসে বলে ওঠে। আমরা 2-3 দিনের মাঝে চলে যাচ্ছি। আমি তোমার সাথে শেষবারের মতো কিছু কথা বলতে চাই, প্লিজ একটি বার দেখা করতে আসো। জয়ের কথা শুনে শ্রাবন্তীর সমস্ত বিরক্ত রাগ এক মুহূর্তে কেটে যায়। মনের ভিতর ক্রাশ করে একরকম শূন্যতা। প্রিয় মানুষটি কদিন পর চলে যাবে, হয়তো আর দেখা হবে না সেই চিরচেনা মুখখানা। যাকে সে প্রথমবার মন থেকে ভালোবেসেছে, তাকে এভাবে যে হারিয়ে ফেলবে কল্পনাও করতে পারেনি। তার ভাগ্যটা এরকম না হলেও পারত। শ্রাবন্তীর চোখ মুহূর্তেই ভিজে ওঠে। চোখ বেয়ে গড়িয়ে পড়ে অবাধ্য অশ্রুকণা। ওপাশ থেকে জয় শ্রাবন্তীর নিস্তব্ধতা দেখে অনুরোধ করে বলে ওঠে। একটিবার আসো প্লিজ, আমি প্রমিস করছি আমি বেশি সময় নেব না, শুধুমাত্র কিছু সময় তোমার কাছে চাইছি, প্লিজ একটিবার আসো, শেষবারের মতো অন্তত এই একটা কথা আমার রাখো প্লিজ। বলেই থামে জয়। এপাশ থেকে জয়ের কথা শুনে শ্রাবন্তী নিজেকে সামলে চোখের পানি মুছে নেয়। চোখ মুছে শক্ত কণ্ঠে বলে ওঠে। ওকে, আমি আসবো, তবে বেশি সময় নয়, মাত্র 30 মিনিট। আপনি কোথায় আছেন আমাকে টেক্সট করে পাঠিয়ে দিন, আমি আসছি। শ্রাবন্তীর কথায় সঙ্গে সঙ্গে হাসি ফুটে জয়ের ঠোঁটে। চোখ মুখ চিকচিক করে ওঠে তার খুশিতে। সে খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই তোমাকে লোকেশন পাঠাচ্ছি। জয়ের কথা শুনে শ্রাবন্তী আর কথা না বাড়িয়ে থমথমে কণ্ঠে বলে ওঠে। ওকে, রাখছি। হ্যাঁ। শ্রাবন্তী আর কিছু না বলে ফোন কেটে দেয়। ফোনের দিকে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে অসহায় কণ্ঠে বলে ওঠে। আপনি ভুল করছেন, অযথা সময় নষ্ট করছেন, মরিচিকার পিছনে ছুটছেন আপনি, যেটা কখনো আপনার হবার নয়, কখনোই না। তারা বসে বসে সকলের সাথে গল্প করছিল। এর মাঝে তুর্য তার জন্য পুরো 1 প্লেট নানান রকমের ফল কেটে নিয়ে এসে তারার সামনে বসে। তারা তুর্যকে বসতে দেখে তুর্যের পানে তাকায়। তুর্য তারাকে তাকাতে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে।
অনেক গল্প করা হয়েছে, এখন এই সব ফলগুলো খেয়ে একটা ওষুধ আছে, সেটা খেয়ে নেবেন আপনি। তুর্যের কথায় তারা সহ সকলেই তাকায় তুর্যের পানে। পাঁচ থেকে বড়রা বসে বসে দেখছে। তারা প্লেটের দিকে তাকায়। প্লেটে নানান রকমের ফল, কমলা, আপেল, অ্যাভোকাডো, আঙুর, ড্রাগন, জাম, পেয়ারা ও সবশেষে পাইনঅ্যাপেল ফল কেটে আনা হয়েছে। এত ফল দেখে তারার মুখ মুহূর্তেই বেলুনের মতো ফুস করে ছোট হয়ে যায়। তারা অসহায় চোখে তুর্যের পানে তাকিয়ে বলে ওঠে, এত ফল আমি খাবো কি করে? তারার কথায় তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, চাবিয়ে চাবিয়ে খাবি। এখন না খাওয়ার কোনো বায়না ধরবি না, ঠাস করে কানের নিচে খাবি। আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ তা খাবি। একটা কথা বলবি তো কানের নিচে খাবি। তুর্যের কথায় তারা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো চোখে তাকায় তুর্যের পানে। এতে লাভ হয় না একটুও। উল্টে তুর্য কাঁটা চামচ দিয়ে আপেলের এক পিস উঠিয়ে তারার মুখের সামনে ধরে। তা দেখে তারা অসহায় চোখে তাকায় আপেলের দিকে। তারাকে তাকিয়ে থাকতে দেখে তুর্য ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, হা করছিস না কেন? তুর্যের ধমকের সঙ্গে সঙ্গে হাঁ করে তারা। তা দেখে তুর্য তারাকে খাওয়াতে শুরু করে আর তারাও মুখ ভোঁতা করে খেতে শুরু করে। তারার মুখের রিয়াকশন দেখে সকলে ঠোঁট টিপে হাসে। তারাকে খাওয়াতে খাওয়াতে তুর্যের ফোন কল আসে। সে তারাকে খাওয়ানো বন্ধ করে ফোনটা পকেট থেকে বের করে দেখে অফিসের কল। সে ফোন রিসিভ করে কান ও কাঁধে চেপে ধরে রেখে কথা বলতে থাকে আর এই দিক দিয়ে তারাকেও খাওয়াতে থাকে। পাশের সোফাগুলো থেকে বড়রা সবটাই দেখছিল। ইমরান খান তৃপ্তির হাসি হেসে হামিদ খানের দিকে তাকিয়ে গর্বিত কণ্ঠে বলে ওঠে, তুমি যাই বলো না কেন ভাইজান, আমি কিন্তু মেয়ের জামাই পেয়েছি মাশাল্লাহ। আমাদের তুর্য কীভাবে আমার মেয়েটাকে আগলে আগলে রাখছে দেখছো? এখন আর আমার চিন্তার কিছুই নেই। মেয়ে আমার যতই দূরে থাকুক না কেন, আমি এখন নিশ্চিন্তে আমার মেয়েকে তুর্য বেশ ভালোই রাখবে। ইমরান খানের কথা শুনে হামিদ খান ইমরান খানের দিকে এক পলক তাকিয়ে ফের তুর্য ও তারার পানে তাকায়। তুর্য কথা বলছে আর তারাকে খাওয়াচ্ছে। বেশ দেখতে লাগছে জুটিটাকে। হামিদ খানের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফোটে। সে আর কিছুই বলে না। বলার মতো কোনো কিছুই রাখেনি তার ছেলে তার জন্য। তিনি এটুকু শিওর, তুর্য হাজবেন্ড হিসাবে বেস্ট। পাশ থেকে প্রিয়ন্তী বেগম মেয়ে আর মেয়ে জামাইয়ের দিকে তাকায়। চোখে মুখে তার মুগ্ধতা বিরাজমান, ঠোঁটের কোণে তার তৃপ্তির হাসি। তিনি তারাদের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, ভালো থাক মা, সারা জীবন ভালো থাক। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তোর ভাগ্য আমার ভাগ্যের মতো করেনি। একজন এমন পুরুষ তোর ভাগ্যে লিখেছেন যে তোকে সবটা উজাড় করে ভালোবাসে। এমনটাই আমি চেয়েছিলাম। আমি কখনোই চাইনি আমার কপাল তোর হোক। আজ আমি নিশ্চয়ই তোকে নিয়ে গর্বিত। আজ আমি নিশ্চিত তোকে নিয়ে আর গর্বিত আমার আরেক ছেলে তুর্যকে নিয়ে। তুর্যের মতো স্বামী ও সন্তান প্রতিটা ঘরে হোক এই প্রার্থনা করি আমি। আমি মরে গিয়েও শান্তিতে থাকতে পারবো এটা ভেবে আমার মেয়ে সুখে আছে, শান্তিতে আছে। আমার ভাগ্য খারাপ সেটাতে এখন আর আমার বিন্দু মাত্র আফসোস নেই, জানিস তো। একটা সময় বড্ড খারাপ লাগতো, কষ্ট হতো, তবে এখন আর হয় না। সময়ের সাথে সাথে অনেকটা বছর পেরিয়ে গেছে। এখন আর স্বামী নিয়ে আমার কোনো অভিযোগ নেই। যা হচ্ছে তাতে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস আমার সারা জীবন আফসোস থেকে যাবে, আমি হেরে গেছি। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও তোর বাবার মনে জায়গাটুকুও করে নিতে পারলাম না। সেই স্ত্রী হিসেবে আমি একজন ব্যর্থ। এর হার আমাকে সারা জীবন কষ্ট দেবে। তুর্যের মতো স্বামী ও সন্তান প্রতিটা ঘরে হোক। বলেই থামেন। প্রিয়ন্তী বেগম মেয়ের দিক থেকে চোখ সরিয়ে স্বামীর পানে তাকান। তার স্বামী কথা বলতে ব্যস্ত। প্রিয়ন্তী বেগম স্বামীর মুখ পানে তাকিয়ে মলিন হাসি হাসে। রাত ৯টা। শ্রাবন্তী জয়ের দেওয়া লোকেশন অনুযায়ী একটা ব্রিজের ওপরে আসে। একেবারে একটা জনশূন্য ব্রিজ।
তেমন মানুষের আনাগোনা দেখা মিলছে না। বলতে গেলে কোনো মানুষই সে দেখতে পারছে না, আর না পাচ্ছে দেখতে কোনো যানবাহন। শ্রাবন্তী অবাক চোখে চারপাশটা তাকাতে তাকাতে সামনের দিকে এগোতেই দেখা মিলে জয়ের। জয় ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শ্রাবন্তী জয়কে পেছন থেকে দেখতে শুরু করে। চারপাশের হিমেল হাওয়ায় জয়ের শার্ট উঠছে, সাথে চুলগুলো বাতাসের তালে তালে নড়ছে। শ্রাবন্তী জয়ের পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এগিয়ে গিয়ে জয়ের পেছনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আমাকে ডাকার কারণ? পেছন থেকে সেই অতি পরিচিত মেয়েলি কণ্ঠ শুনে জয় পেছন ফিরে তাকায়। শ্রাবন্তীকে দেখেই তার ঠোঁটের কোণে হাসি ফোটে। সে খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, তুমি সত্যিই এসেছো শ্রাবন্তী?